আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দিচ্ছি ইউপে সংবাদ শিরোনাম। ওআইসি-ভুক্ত 5 দেশ নিয়ে আঞ্চলিক ফোরাম গড়ে তোলার প্রস্তাব প্রধানমন্ত্রীর। ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে বৈঠক, 6টি সমঝোতা স্মারক সই। এবং সংসদে যোগ দেওয়া নিয়ে বিএনপিতে বিভক্তি। খালেদা জিয়ার মুক্তির নিশ্চয়তা পেলে শপথ নিতে চান বিজয়ী এমপিরা। ভিন্ন মত নীতি নির্ধারকদের। এবারে অন্যান্য প্রসঙ্গ। ওআইসি-ভুক্ত 5টি দেশ নিয়ে একটি আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে সই হয়েছে 6টি সমঝোতা স্মারক। ব্রুনাই সফরের দ্বিতীয় দিনে ব্রুনাইয়ের সুলতানের সাথে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে প্রস্তাব দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন বিপ্লব রায়। ব্রুনাই সুলতানের সরকারি বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুলতান হাসান আল বলখিয়ার মধ্যে অনুষ্ঠিত হয় দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠকে ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি দেশ নিয়ে একটি আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম গড়ে তোলার প্রস্তাব দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেশগুলো হলো বাংলাদেশ, মালদ্বীপ, মালয়েশিয়া, ব্রুনাই ও ইন্দোনেশিয়া। পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের জানান, শীর্ষ পর্যায়ের এই বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবর্তন ও দুই দেশের পারস্পরিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে উভয় নেতার উপস্থিতিতে কৃষি, সংস্কৃতি, শিল্প, যুব ও ক্রীড়া, মৎস্য ও পশু সম্পদ এবং এলএনজি ও এলপিজি সরবরাহ সহযোগিতা বিষয়ে সই হয় 6টি সমঝোতা স্মারক। এছাড়াও দুদেশের কূটনৈতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়া ভ্রমণ বিষয়ে বিনিময় হয়েছে একটি কূটনৈতিক নোট। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুলতানের সরকারি বাসভবন ইস্তানা নুরুল ইমানে পৌঁছালে দেশটির রাষ্ট্রীয় প্রথা ভেঙে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সুলতান হাসান আল বলখিয়া ও যুবরাজ আল মুহতাদি বিল্লা বলখিয়া। এ সময় ইস্তানা নুরুল ইমান প্রাসাদে চেরাদি লায়লা কেঞ্চানায় সুলতান হাসান বলখিয়া ও রাজপরিবারের সদস্যদের সাথে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী। বিপ্লব রায়, এটিএন বাংলা। সংসদে যোগ দেওয়া নিয়ে বিভক্ত হয়ে পড়েছে বিএনপি। খালেদা জিয়ার মুক্তির নিশ্চয়তা পেলে সংসদে যোগ দিতে চান একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে বিজয়ীরা। তবে এতে বর্তমান সরকার ও সংসদকে বৈধতা দেওয়া হবে এমন যুক্তি দেখে শপথ নেওয়ার বিপক্ষে অবস্থান বিএনপির নীতি নির্ধারকদের। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। হাতে আর মাত্র কয়েকদিন, চলতি মাসের মধ্যেই সংসদ সদস্য হিসেবে শপথ নিতে হবে বিএনপি থেকে বিজয়ী 6 জনকে, অন্যথায় শূন্য হয়ে যাবে আসন। সময় ঘনিয়ে এলেও এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি। শপথ নেয়া না নেয়ার সাথে দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির ইস্যু জড়িয়ে নানা বক্তব্য আরও জটিল করেছে পরিস্থিতি। যদি জামিন দেওয়া হয় অবশ্যই আমরা বিষয়টি ভেবে দেখব এবং সংসদে যাওয়ার বিষয়টা নিয়ে আমরা আমাদের ঊর্ধ্বতনদেরকে বুঝিয়ে ইনশাল্লাহ চেষ্টা করবো সে বিষয়ে। আমাদের সঙ্গে সরকারের তেমন কোনো যোগাযোগ হয় নাই। এটা হয়তো আমাদের নীতি নির্ধারক যারা আছে তাদের সঙ্গে হয়তো কোনো কথাবার্তা হয়েছে এবং বা কথাবার্তা বলছে। কিছুদিন সময় আছে, আমরা কথাবার্তা বলছি। যদি নেত্রী মুক্তি হয় দেন আমরা বিষয়টা ভেবে দেখবো এবং আমরা যেটাই করি সব একসঙ্গে করব। তবে বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, সংসদে যোগ দেওয়ার মধ্য দিয়ে বিতর্কিত একাদশ জাতীয় নির্বাচনকে কোনোভাবেই গ্রহণযোগ্যতা দেওয়ার সুযোগ নেই। পার্লামেন্টে গিয়ে ম্যাডামের মুক্তি নিশ্চিত করতে পারবে এটা বিশ্বাসযোগ্য না। সরকারটা মনোভাব কি এটা বুঝবার ক্ষমতা রাজনীতিবিদদের থাকা উচিত। আমরা এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি, অতএব এই সংসদে আমাদের কোনো সদস্য যাবে না। এটাই হলো আপাতত এ পর্যন্ত আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত। এবং আমাদের সেই সংসদ সদস্যদেরকে ডেকে বলেও দেওয়া হয়েছে যে তারা দলীয় সিদ্ধান্তের বাইরে যেন সংসদে না যায়। যে কোনো প্রস্তাব, যে কোনো আলোচনা আসলে তো পর্যালোচনা করতেই হয়, সেটা নিয়ে আর কি। পহেলা বৈশাখের দিন কারাবন্দী দলীয় প্রধানের সাথে সাক্ষাতের কথা উল্লেখ করে বিএনপির এই 2 নীতি নির্ধারক আরও জানান, কোনোভাবেই প্যারোলে মুক্তির সুযোগ নেবেন না খালেদা জিয়া। যেন তেনভাবে যে কোনো শর্তে খালেদা জিয়া মুক্তি নিতে পারে। ওনার দাবি যে আইনি প্রক্রিয়ায় উনি জামিন পেতে পারেন, উনি নির্দোষ। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই এবং মুক্ত খালেদা জিয়া সিদ্ধান্ত নেবেন তিনি কোথায় কিভাবে চিকিৎসা করাবেন। তারা এও দাবি করেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনমত সংগঠিত হওয়ায় উল্টো চাপের মুখে রয়েছে সরকার। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।
একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে শুধু সাংবিধানিক প্রতিষ্ঠানই নয়, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র ফোরাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এই অভিযোগ করেন। সুপরিকল্পিত চক্রান্তের মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে দাবি করে দুর্বার গণ আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জানান মির্জা ফখরুল। এ সময় শ্রীলঙ্কার সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর তাগিদ দেন তিনি। রাষ্ট্রের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে আজকে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে। আজকে লক্ষ্য করে দেখবেন যে আজকে রাষ্ট্রের সমস্ত যন্ত্রগুলোকে ব্যবহার করা হচ্ছে। বিচার বিভাগ, প্রশাসন থেকে শুরু করে এমনকি মিডিয়া পর্যন্ত তারা এর হাত থেকে রেহাই দিচ্ছে না। নেত্রীকে মুক্ত করবার জন্য, দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য আমাদের সকলকে আজকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে। সরকারের হস্তক্ষেপের কারণেই বেগম খালেদা জিয়ার জামিনে মুক্তি বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করা হবে মন্তব্য করে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান ডক্টর মোশাররফ। বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে গণতন্ত্র আজকে আওয়ামী লীগের বাক্সে বন্দী। আজকে অর্থনীতি লুটেরাদের হাতে। অস্বাভাবিক একটা পরিস্থিতির মধ্যে, অস্বাভাবিক সরকারের দিনে অস্বাভাবিক বিষয় কোনোদিন বেশি দিন স্থায়ী হতে পারে না। এই অস্বাভাবিক অবস্থা থেকে অবশ্যই দেশ মুক্তি পাবে। এর জন্য দেশনেত্রীকে মুক্ত করে তার নেতৃত্বে আন্দোলন করতে হবে। শিক্ষকদের রাজনৈতিক দলাদলির কারণেই কার্যকর হচ্ছে না ডাকসু। ঐতিহ্যবাহী এই ছাত্র সংসদের ভূমিকাও এখন তাই প্রশ্নবিদ্ধ, এমন অভিমত ডাকসুর সাবেক নেতাদের। এজন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়ী করছেন তারা। তবে ডাকসুর নতুন নেতারা বলছেন ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা চলছে। আরো জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সংক্ষেপে যাকে বলা হয় ডাকসু, এটা হলো বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট। তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আলোচিত এক নাম। 1969-এর স্বাধীনতা উত্তর তুমুল ছাত্র আন্দোলন চলার সময় ছিলেন ডাকসুর ভিপি। তার মুখও এখন ডাকসুর ভূমিকা আর নেতৃত্ব নিয়ে কঠোর সমালোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ ছাত্র সংগঠন এবার কতটা কার্যকর হবে তা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন তিনি। আমাদের সময় ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, মেনন গ্রুপ, ছাত্র ইউনিয়ন, মতিয়া গ্রুপ, এনএসএফ সব ছিল। তর্ক হতো, বিতর্ক হতো, কিন্তু মিটিং শেষ ঐক্যমতে এসে আমরা হাত ধরাধরি করে আপন হিসাবে, বন্ধু হিসাবে আমরা বেরিয়ে যেতাম। সেই জিনিসটা মনে হয় কেন যেন হারিয়ে গেছে। ছাত্র সমাজ শিক্ষকদেরকে ভীষণভাবে শ্রদ্ধা করত, কারণ শিক্ষকরা রাজনীতি করতেন না। দলীয় সভায় একজন শিক্ষক থাকলে আরেক দলের যারা ছাত্র সমাজ সেই শিক্ষককে সম্মান করতে চায় না। তবে আমার মনে হয় এটা পরিবর্তন করার প্রয়োজন। নির্বাচনের পর ডাকসুর এবারের কমিটিতে 2টি পদ বাদে বাকি পদে ছাত্রলীগের জয় জয়কার। ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলছেন, ভিপি একা হলেও তার পক্ষে ভালো কাজ করা সম্ভব। আমি নূরকে একা তো মনে করি না। সে যদি গণতন্ত্রের জন্য লড়াই করে, ন্যায়ের লড়াই করে, তাহলে তার পক্ষে সারা দেশের মানুষ আছে, সে কোনোভাবেই একা না। ডাকসু কিন্তু প্রধানত ভিপি দিয়ে পরিচিত। প্রশাসনরা সবাই হচ্ছে দলীয়ভাবে নিয়োজিত। বিশ্ববিদ্যালয়ে ভিসি বলি, প্রক্টর বলি, যাই বলি, এই যে হলের প্রবেশগুলো দেখেন না, গণরুমের ব্যাপারে কিছু করতে পেরেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বহিরাগত ও অছাত্রদের বসবাস প্রায় 40%। এতে বঞ্চিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা। অনেকেই শিকার হচ্ছে সিট পলিটিক্সের। গঠনতন্ত্রে ডাকসুর ক্ষমতা সীমিত থাকলেও আগামী 1 বছর অনেক কিছুই করতে চান ডাকসুর নতুন নেতারা। হচ্ছে রিক্সা ভাড়া কিংবা ডিপার্টমেন্টে অনেক সময় বিভিন্ন অতিরিক্ত সেশন ফিটি নেওয়া হয়। এইগুলোর ক্ষেত্রে আমরা আশা করি যে ছাত্রলীগও দ্বিমত করবে না। ভাইস চ্যান্সেলর নিয়োগ থেকে 4র্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত নিয়োগ, প্রতিটি ক্ষেত্রে মানে খুবই রাজনৈতিক প্রভাব রয়েছে। আর সেই কারণেই আমরা মনে করি যে যোগ্যরা শিক্ষকতা আসতে পারতেছেন না অনেকে। লাইব্রেরির সময়সীমা 8টা পর্যন্ত ছিল, সেটি হচ্ছে সময়সীমা বাড়িয়ে রাত 10টা পর্যন্ত করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল কোনো ছাত্র সংগঠন যদি যে কোনো সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে প্রস্তাব দেয়, সকল প্রস্তাবকে মাথা পেতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করার মানসিকতা আমাদের সবসময় রয়েছে। তবে শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা, সংকট প্রশাসনের আন্তরিকতা ছাড়া মোকাবিলা সম্ভব নয় বলেও জানালেন ডাকসুর এই নেতারা।
প্রায় 3 দশক পর এখন কার্যকর ডাকসু, তাই স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের চাওয়া একটু বেশি। ছাত্রদের অধিকার আদায় করে বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের রূপ দিতে সক্রিয় থাকবে ডাকসু নেতারা, এমনটাই প্রত্যাশা সবার। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। ঘরে লাইট, ফ্যান, এসি সহ ইলেকট্রনিক সব ডিভাইস চালু আছে কিনা তা এখন মোবাইল অ্যাপের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে যে কোনো জায়গা থেকে। শুধু তাই নয়, সেসব ডিভাইস বন্ধ করা যাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। ইন্টারনেট নিয়ন্ত্রিত ইলেকট্রনিক এই ডিভাইসটি উদ্ভাবন করেছেন গবেষক ও তড়িৎ প্রকৌশলী মাহবুবুল হাসান। দেখুন আদ্দিন সজীবের রিপোর্ট, ছবি তুলেছেন জহিরুল আলম রঞ্জু। আমার নাম মোহাম্মদ মুজাফর আলী, জেলা টাঙ্গাইল। এখানে আমি এই পিসিবির কাজটা আমি কাজ করি। যে আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমি নিজেই একটা সার্কিট বোর্ড তৈরি করতে পারবো। আমার স্বপ্ন যে আমি আরও নতুন নতুন প্রোডাক্ট ডিভাইস তৈরি করব, বাইরের দেশ থেকে আমাদের কিনতে না হয়, এই প্রোডাক্টটাই যাতে বাইরের দেশ আমাদের দেশ থেকে কিনতে পারে। উন্নত বিশ্ব যখন এমন প্রযুক্তি ব্যবহার করছে, তখন বাংলাদেশে অনেকের কাছে এমন কিছু কল্পনাও মনে হতে পারে, কিন্তু সেই স্বপ্ন বা কল্পনাই এখন বাস্তব এদেশে। এখানকার উদ্ভাবনীয় কাজগুলো এসব দেখে আমি নিজে একটু আনন্দিত হই। এইসব ডিভাইস, নতুন নতুন ডিভাইস আমরা যখন কাজ করতে পারতেছি, নিজেদের কাছে খুবই আনন্দিত মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে আমরা এখন অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে বলতে ইচ্ছে করে, যেটা আগে বলতে পারতাম না। গ্রামের এই তরুণ কিশোররাই তৈরি করছেন তাক লাগানো এসব নতুন ধারণার ডিভাইস। তাদের প্রশিক্ষণ দিচ্ছেন মাহবুবুল হাসান। নিজের কারখানায় তৈরিও করছেন ইন্টারনেট নিয়ন্ত্রিত ইলেকট্রনিক ডিভাইস। যে ডিভাইসটা বানাচ্ছি এটার নাম 4 চ্যানেল আইওটি ডিভাইস। এই ডিভাইসটার মেইন পারপাস হচ্ছে বিশ্বের যে কোনো জায়গা থেকে, সাপোজ আমি আমার বাসার ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ এগুলো অন অফ করতে পারবো। এই যে এই অ্যাপসটি যেটি আছে, এই অ্যাপসটির এই বাটনে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন আপনারা এই লাইটটি চলে গেল। ঠিক এভাবেই বিশ্বের যে কোনো জায়গা থেকে এরকম একটি অ্যাপস বা এরকম একটা মোবাইল ব্যবহার করে আপনি আপনার ঘরের কিংবা বাসার যে কোনো ইলেকট্রনিক ডিভাইস সেটিকে বন্ধ করা যাবে। প্রায় 7 বছর ধরে এই ডিভাইস নিয়ে গবেষণা করা মাহবুবুল হাসান বলছেন, তার উদ্দেশ্য দেশের প্রত্যন্ত অঞ্চলের বেকার জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা, যাতে অবহেলিত এই কর্মশক্তি তাদের উদ্ভাবন ও দক্ষতা দিয়ে বদলে দিতে পারে গ্রামের চিত্র। আমার গ্রাম আমার শহর, তারুণ্যের শক্তি বাংলাদেশের মুক্তি, এই স্লোগানকে সামনে রেখে প্রায় 40টার মতো ট্রেনিং আমি অ্যারেঞ্জ করছি। যে ট্রেনিংগুলো করলে আমি মনে করি বাংলাদেশের গ্রামগুলো একটা মার্কেটে পরিণত হবে, যে মার্কেটের মাধ্যমে বাংলাদেশের যে গ্রামের ছেলেগুলো আছে এই ছেলেগুলো বেকারত্ব দূর করা সম্ভব হবে। মাহবুবুল হাসানের মতো উদ্যমী এই তরুণদের হাত দিয়েই হয়তো একসময় বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আগামীকাল শরীয়তপুরে জাজিরা পয়েন্টে বসানো হচ্ছে পদ্মা সেতুর 11তম স্প্যান। এর ফলে দৃশ্যমান হবে সেতুর 1650 মিটার। 11তম স্প্যানটি বসানো হবে 33 ও 34 নম্বর পিলারের উপর। আগামীকাল সকাল 7টার দিকে স্প্যানটি পিলারে ওঠানোর কথা রয়েছে। এর আগে 10 এপ্রিল মাওয়া প্রান্তে 13 ও 14 নম্বর পিলারের ওপর 10ম স্প্যানটি বসানো হয়। 2017 সালের 30 সেপ্টেম্বরের প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় স্বপ্নের পদ্মা সেতু। নারীর প্রতি সহিংসতা ও মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পূজা উদযাপন পরিষদ। সকালে ফেনীর 0 পয়েন্ট সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজীব খগেশ দত্ত সহ অন্যান্যরা। বক্তারা নুসরাত হত্যার পরিকল্পনাকারী অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বরিশালের সদর রোডে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জি, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র নাড়ু ও সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু এ সময় বক্তব্য রাখেন। বক্তারা শিক্ষার্থী নুসরাতকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। নুসরাতকে পুড়িয়ে হত্যা ও শ্রীলঙ্কার গির্জায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পূজা উদযাপন কমিটির ডাকে পিকচার প্যালেস মোড়ে কর্মসূচি চলাকালে নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। কুমিল্লায় মানববন্ধন করে পূজা উদযাপন পরিষদ মহানগর শাখা। নগরীর কান্দির পাড় পুবালি চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অবিলম্বে নুসরাত জাহান রাফি সহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং সহিংসতা রোধে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
বেসরকারি শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট অবসর সুবিধা, বাড়ি ভাড়া ও উৎসব ভাতার জন্য 10% বেতন কাটার প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দাবি জানান শিক্ষক নেতারা। তাদের দাবি, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ আন্দোলনকে ভিন্ন খাতে নিতে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই আদেশ প্রত্যাহার করা না হলে আমরণ অনশনেরও হুমকি দেওয়া হয়েছে সংবাদ সম্মেলন থেকে। বাংলাদেশে দেশি বিদেশি পর্যটকরা নিরাপদে ও নিশ্চিন্তে যাতে ভ্রমণ করতে পারে সেজন্য সরকার সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে আসা বিদেশি সাংবাদিকদের পরিচিতিমূলক ভ্রমণের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ফেম ট্যুরে ইতালি, নেদারল্যান্ড, বেলজিয়াম, স্পেন, যুক্তরাজ্য, লেবানন, চায়না, জাপান সহ 10 দেশের 26 জন গণমাধ্যম কর্মী অংশ নেন। কক্সবাজার, সুন্দরবন সহ বিভিন্ন পর্যটন স্থান ভ্রমণের পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজন উপভোগ করেন তারা। বিভিন্ন ধর্মের মধ্যে সহিষ্ণুতা, সহাবস্থান ও সমন্বয় বাংলার ধর্মীয় সামাজিক সংস্কৃতির মূল উপাদান। আর এই ধর্মীয় মানসিকতায় বরাবরই প্রাধান্য পেয়েছে মানবতা, উদারতা ও সাম্য ভাবনা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বক্তৃতামালা শীর্ষক এই অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ইতিহাসবিদ ডক্টর আব্দুল মমিন চৌধুরী। অর্থনীতিবিদ ডক্টর আকবর আলী খানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে এমেরিটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান উপস্থিত ছিলেন। নেদারল্যান্ডসের রেক্সিল এগ্রো বিভি এবং বাংলাদেশের প্রসেস ট্রেডিং কোম্পানি যৌথভাবে বাজারে এনেছে মাছ দ্রুত বৃদ্ধিকারক দ্রবণ সিলিফিশ। বিশ্বের বিভিন্ন দেশে এই দ্রবণ ব্যবহার করে মাছ চাষে ভালো ফলাফল পাওয়া গেছে। এরই মধ্যে ঢাকার নবাবগঞ্জে পরীক্ষামূলকভাবে সিলিফিশ ব্যবহার শুরু হয়েছে। বিস্তারিত দেখুন শফিকুল ইসলাম শামীমের রিপোর্টে। রেক্সিল অ্যাগ্রো বিভি কর্তৃপক্ষ জানায়, স্টেবিলাইজড সিলিসিক অ্যাসিড বা সিলিফিশ হচ্ছে একটি পেটেন্টকৃত পণ্য। নেদারল্যান্ডে উৎপাদিত সিলিফিশ মাছের বৃদ্ধিহার 10 থেকে 30% পর্যন্ত বাড়ায়। পুকুরের পানিতে 15 দিন পর পর হেক্টর প্রতি 1 থেকে 1.5 লিটার সিলিফিশ ব্যবহারে ভালো ফল পাওয়া যায়। It is not artificial chemical but a very simple chemical that is made in nature by plants. পানিকে ক্লিন করে ওখানে অক্সিজেন লেভেলটা বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেওয়াতে ফিশ বেশি করে ফুড খায়, যার কারণে ফিশের গ্রোথটা বাড়ে। বাংলাদেশের মৎস্য শিল্পের প্রসারে এই সিলিফিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে আমদানিকারক প্রতিষ্ঠান প্রসেস ট্রেডিং। রেক্সিল বেফে ফ্রম নেদারল্যান্ড, এই কোম্পানি বাংলাদেশে প্রসেস ট্রেডিং নামে আমাদের কোম্পানি বাজারজাত করতেছে। নবাবগঞ্জে বিভিন্ন মৎস্য খামারে পরীক্ষামূলকভাবে সিলিফিশ ব্যবহার শুরু হওয়ায় ভালো ফলাফল পাওয়ার ক্ষেত্রে আশাবাদী ব্যবসায়ীরা। আমরা এই প্রোডাক্টটা ব্যবহার শুরু করেছি। আমরা আশা করি ভবিষ্যতে বর্তমানে আমাদের যে প্রোডাকশন হচ্ছে ইনশাল্লাহ এরা যেটা তাদের প্রেডিকশন অনুযায়ী এটা 30 to 40% ইনক্রিজ হবে যে প্রোডাকশন হয়ে থাকে। রেক্সিল অ্যাগ্রো বিভি কর্তৃপক্ষ জানায়, তাদের তৈরি সিলিয়াক নামের দ্রবণ চিংড়ি মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই দ্রবণটি দূষিত পানিতেও কার্যকর। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, নবাবগঞ্জ। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কেন্দ্রীয় ব্যাংক সহ সরকারি বেসরকারি খাতের প্রযুক্তিগত নিরাপত্তা বাড়াতে কার্যকর নীতিমালার প্রণয়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানীর সোনারগাঁ হোটেলে বিপিও সম্মেলনের সমাপনী দিনে আর্থিক খাতের নিরাপত্তায় বিজনেস প্রসেস আউটসোর্সিং কোম্পানিগুলোর ভূমিকা নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা উঠে আসে। এ সময় উন্নত দেশগুলোর আদলে ব্যাংকিং খাতের নিরাপত্তায় দেশীয় বিপিও কোম্পানিগুলোর অভিজ্ঞতা কাজে লাগানোর উপর জোর দেন আলোচকরা। সেমিনারে বাংলাদেশ ব্যাংক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল অপারেটর সহ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেন। পরপর দুবার সংসদের বাইরে থাকলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে বলে জানিয়েছেন 14 দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, 30 এপ্রিলের মধ্যে শপথ না নিলে একাদশ জাতীয় সংসদে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা প্রতিনিধিত্ব করার অধিকার হারাবে। মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীতে 14 দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে 14 দল ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। শুধু বিএনপি জামাতের ষড়যন্ত্রের সাথে লড়াই চলছে না উল্লেখ করে নেতারা বলেন, এবার দুর্নীতির বিরুদ্ধে লড়াই জোরদার করবে বর্তমান সরকার।
বিএনপির বন্ধুদের বলতে চাই, আপনাদের ডেড লাইন 30 এপ্রিল, 30 তারিখের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে পার্লামেন্ট আপনি যাবেন কি যাবেন না, না হলে আপনার সংসদ সদস্য থাকবেন না, মনে রাখবেন। কোনটা করবেন সিদ্ধান্ত নেন। আন্দোলনে পরাজিত হয়েছেন গত 1 যুগ ধরে, লড়াইয়ের মাঠে পরাজিত হয়েছেন, নির্বাচনের মাঠে বারবার পালিয়ে গেছেন, জনগণের আস্থা অর্জন করতে পারেন নাই। এখন পার্লামেন্টে জয়ী হয়েছে কয়েকজন, সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। ওই যে কয়েকজন নির্বাচিত হয়েছেন, যদি সাহস থাকে পার্লামেন্টে যে গলা উঁচু করে কথা বলে। এবারে পাটেক্স খেলার খবর। বঙ্গমাতা অনূর্ধ্ব-19 আন্তর্জাতিক নারী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলার 12 মিনিটে সিরাত জাহান স্বপ্নার দেয়া গোলে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। খেলা 30 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার। খেলা শুরুর আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 6 জাতির এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আহা মা মোস্তফা কামাল। ফিফা র্যাঙ্কিংয়ে আমিরাতের চেয়ে 29 ধাপ পিছিয়ে থাকলেও ফেভারিট হিসেবে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। সাম্প্রতিক পারফরমেন্সে আমিরাতের চেয়ে এগিয়ে আছে গোলাম রাব্বানী ছোটনের শিশুরা। গ্রুপ পর্বে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ কিরগিজস্তান। আগামী 3 মে হবে প্রতিযোগিতার ফাইনাল খেলা। বিশ্বকাপের অনুশীলনের শুরুতেই কোচের দুশ্চিন্তা পেসারদের ইনজুরি নিয়ে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে প্রথম দিনের অনুশীলন শেষে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ জানান, পেসাররা প্রায় সবাই ইনজুরিতে থাকায় পরিকল্পনা করতে সমস্যা হচ্ছে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ না খেলা 5 ক্রিকেটারকে নিয়ে প্রথম দিনের অনুশীলন হয়। আরও জানাচ্ছেন তসা ইসলাম। বেশিরভাগ ক্রিকেটারই ঢাকা লিগে খেলতে থাকায় প্রথা অনুযায়ী প্রথম দিনে বিপ টেস্ট না করে সরাসরি স্কিল ট্রেনিংয়ে নেমে পড়েন পুরো কোচিং স্টাফ। ঢাকা লিগের বাইরে থাকা 5 ক্রিকেটারই কেবল প্রথম দিনের অনুশীলনে থাকায় এদিন খেলোয়াড়দের চেয়ে মাঠে কোচিং স্টাফই ছিলেন বেশি। যদিও ক্লাবের অনুশীলনের ফাঁকে সৌম্য আর সাইফুদ্দিন দেখা করে গেছেন। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা ম্যাচ প্র্যাকটিসের ঘাটতিটা যেন প্রথম দিনই কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন। রুবেল আর মুস্তাফিজকে নিয়েও স্টিভ রোডস এদিন ব্যাটিং অনুশীলন করিয়েছেন। তবে তাদের আসল গুরু কোর্টনি ওয়ালশের ভাবনা জুড়ে রুবেল, সাইফুদ্দিন আর মুস্তাফিজের ইনজুরি। With so many of them being injured at the moment, it's something that I would recommend. We'll probably look at them another 2 or 3 days to see how quickly they're progressing. But if the guys are carrying injury, you don't want to take them to Ireland and then they have all the workload to do and then get injured again or get setback. So it would be best if we have a rotational system for Ireland so that everybody sort of stay fresh because it's going to be a long World Cup. ক্যারিবীয় এই কিংবদন্তির মতে ইনজুরি থেকে সেরে উঠলেই কেবল হবে না, বিশ্বকাপের জন্য চাই দুর্দান্ত পরিকল্পনা আর তার বাস্তবায়ন। কারণ গেল বিশ্বকাপের মতো এবারও প্রতি ম্যাচেই থাকবে রানের বন্যা। Once we bowl intelligently, try to outthink the batsman and work on the variation, and at the same time you still have to try and keep it simple and decide on what you're going to do beforehand and try to execute as well. So the execution is going to be the key and being intelligent in terms of assessing the wickets. সাকিব আল হাসান আইপিএল খেলে অনুশীলনে যোগ দিলেও বরাবরের মতোই দলের সাথে তার বোঝাপড়ায় কোনো সমস্যা হবে না বলেও মনে করেন ওয়ালশ। তৌসিয়া ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বকাপ দলে থাকলেও আশকার আফগানকে সরিয়ে নতুন অধিনায়ক গুলবাদিন নাইবের নেতৃত্বে ইংল্যান্ড বিশ্বকাপে খেলতে যাবে আফগানরা। আজ 15 সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দলটিতে সহ অধিনায়কের দায়িত্বে থাকবেন রশিদ খান। অন্য সদস্যরা হলেন উইকেট কিপার মোহাম্মদ শাহজাদ নূর আলী জাদরান, হজরতুল্লাহ জাজাই, রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহিদি, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, দৌলত জাদরান, আফতাব আলম, হামিদ হাসান ও মুজিবুর রহমান। করিম বেনজেমার হ্যাট্রিকে স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিক বিলবাওকে 3-0 গোলে বিধ্বস্ত করল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের 47 মিনিটে অ্যাসেন্সিওর ক্রসে মাথা ছুঁয়ে প্রথম দলকে এগিয়ে দেন ফরাসি তারকা বেনজেমা। 76 মিনিটে লুকা মডরিচের কর্নারে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ম্যাচের শেষ মিনিটে গ্যারেথ বেলের পাস থেকে নিজের হ্যাট্রিক পূরণ করেন, রিয়ালের বড় জয় নিশ্চিত করেন বেনজেমা। এই জয়ে 33 ম্যাচ শেষে 64 পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানটি আরও শক্ত করল লা ব্লাঙ্কোরা। ইংলিশ প্রিমিয়ার লিগের আলাদা ম্যাচে লিভারপুল জয়ী হলেও হেরে গেছে আর্সেনাল। কার্ডিফ সিটির বিপক্ষে 2-0 গোলের জয় দিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে লিভারপুল। কার্ডিফের মাঠে ম্যাচের 57 মিনিটে জর্জিনিও এগিয়ে দেন অতিথিদের। মোহাম্মদ সালাহকে ফাউল করা 81 মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন জেমস মিলনার।
অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কাছে 3-2 গোলে হেরেছে আর্সেনাল। তাতে চেলসিকে টপকে তালিকার 4র্থ স্থানে উঠল গানাররা। 150 সার্ফারের অংশগ্রহণে আগামী 26 মে থেকে কক্সবাজারে শুরু হচ্ছে 3 দিনের জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন সার্ফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ ইউসুফ হারুন। সিনিয়র এবং জুনিয়র ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনে পানিতে নামবেন নারী ও পুরুষ সার্ফাররা। প্রতি বিভাগের প্রথম স্থান অর্জনকারী পাবেন 20,000 টাকা করে অর্থ পুরস্কার। এছাড়া জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন সার্ফার পাবেন 15,000 টাকা। এবারের প্রতিযোগিতায় দেশের 11টি ক্লাব অংশ নেবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার সহ সংশ্লিষ্টরা। শেষ করার আগে ইউপের সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ওআইসি-ভুক্ত 5 দেশ নিয়ে আঞ্চলিক ফোরাম গড়ে তোলার প্রস্তাব প্রধানমন্ত্রীর। ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে বৈঠক, 6টি সমঝোতা স্মারক সই। এবং সংসদে যোগ দেয়া নিয়ে বিএনপিতে বিভক্তি। খালেদা জিয়ার মুক্তির নিশ্চয়তা পেলে শপথ নিতে চান বিজয়ী এমপিরা। ভিন্ন মত নীতি নির্ধারকদের। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTipnews সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথে থাকুন।